Assalamu alaikum. Welcome to today's lecture. আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে ডিফিনিট ইন্টিগ্রাল। আমরা আগের লেকচার 10, 11, 12 তিনটা লেকচারে হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রালটা সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করেছি। ডিফিনিট ইন্টিগ্রাল এই লেকচারের আমরা যে তিনটা টপিক কভার করব হচ্ছে ডিফিনিট ইন্টিগ্রালস, ডেফিনেশন এন্ড ফান্ডামেন্টাল থিওরাম, আর হচ্ছে জেনারেল প্রপার্টিজ। তো ডিফিনিট ইন্টিগ্রাল অফ এ ফাংশন ইজ ক্লোজলি রিলেটেড টু দ্য এন্টিটি ডেরিভেটিভ এন্ড ইনডিফিনিট ইন্টিগ্রাল অফ এ ফাংশন। যদি আমাদের ডিফিনিট ইন্টিগ্রালের যদি ডিফিনিট ইন্টিগ্রালটা এক্সিস্ট করে, দ্যাট মিনস আমরা ডিফিনিট ইন্টিগ্রালের ভ্যালু পাই, তাহলে অবশ্যই সেটা একটা রিয়েল নাম্বার ভ্যালু হবে। আর আমাদের হচ্ছে যে ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস, এই ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাসটা হচ্ছে যে ইনডিফিনিট ইন্টিগ্রাল বা একটা প্রবলেমের ইন্টিগ্রেশন করার পরে হচ্ছে আমরা ডিফিনিট ইন্টিগ্রালে আমাদের হচ্ছে যে লোয়ার লিমিট আর আপার লিমিট থাকবে। যেমন এখানে হচ্ছে a to b f(x) dx। এর আগে আমরা জাস্ট f(x) এর ইন্টিগ্রেশন করেছি, একটা ফাংশনের ইন্টিগ্রেশন করেছি, বাট এখানে হচ্ছে আমাদের a to b f(x) dx। ওকে, তো ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাসটা হচ্ছে আমাদের যে আমাদের একটা ইনডিফিনিট ইন্টিগ্রাল করার পরে হচ্ছে আমরা যে রেজাল্ট পাবো, যে নতুন ফাংশনটা পাবো, সেই ফাংশনে প্রথমে আমাদের আপার লিমিটটা বসাতে হবে, তারপরে হচ্ছে আমাদের লোয়ার লিমিটটা বসাতে হবে মাইনাস লোয়ার লিমিট। তা আমি আবার রিপিট করতেছি, সেটা হচ্ছে যে আমাদের ইন্টিগ্রাল বা কোনো কিছু ইন্টিগ্রেশন করার পর আমরা যে নতুন ফাংশনটা পাবো, সেই ফাংশনে প্রথমে আমরা আপার লিমিট বসাবো মাইনাস লোয়ার লিমিট বসাবো ওই ফাংশনে। ওকে, তো আমরা ফার্স্টে আলোচনা করব হচ্ছে প্রপার্টিস অফ ডিফিনিট ইন্টিগ্রাল। ওকে, আমাদের ফার্স্ট প্রপার্টিটা হচ্ছে যে যদি একটা ফাংশনের লিমিট a to b থাকে এবং ফাংশনটা যদি এক্সের হয়, আমরা যদি সেই এক্সের ফাংশনকে এই জেটের ফাংশন দ্বারা রিপ্লেস করি, জেড দিয়ে যদি রিপ্লেস করি, তাহলে আমাদের মানের কোনো চেঞ্জ হবে না, আমরা সেম ভ্যালুই পাবো। তার মানে হচ্ছে যে একটা ইন্টিগ্রেশন যদি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন হয়, আর সেটা যদি আমি এক্সকে জেড দ্বারা রিপ্লেস করি, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের কোনো মানের কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, আমাদের নেক্সট প্রপার্টি হচ্ছে যে যদি আমাদের এই যে এখানে হচ্ছে যে এ টু বি লিমিট দেওয়া আছে, আমরা যদি এই লিমিটটাকে চেঞ্জ করি, তাহলে আমরা হচ্ছে যে সেম ভ্যালু বাট অপোজিট সাইন পাবো। একটা ইন্টিগ্রেশন যদি করার পরে আমরা 2 রেজাল্ট পাই, আমাদের যে লিমিটটা আছে সেই লিমিটটাকে যদি ইন্টারচেঞ্জ করে দেই, লোয়ারকে আপারকে লোয়ার, তাহলে আমরা সেই রেজাল্টটা পাবো হচ্ছে -2। ওকে, আমরা পরবর্তীতে যখন এক্সাম্পলগুলো দেখব, তখন আমরা এই এই প্রপার্টিগুলো হচ্ছে আরও ক্লিয়ার হবে। ওকে, 3 নাম্বার প্রপার্টিতে আছে হচ্ছে যে আমাদের লিমিট যদি হয় a to b f(x) dx, হ্যাঁ, তাহলে এই লিমিটের a to b এর এই লিমিটটাকে আমরা ভেঙে লিখতে পারি। এখানে হচ্ছে যে n সংখ্যকভাবে আমরা ইনফিনিট নাম্বার অফ সংখ্যকভাবে আমরা ভাঙতে পারি। তো এইখানে আমি জাস্ট দুইটা অংশে ভেঙে আমি দেখাইছি। তো আমাদের লিমিটটা ছিল a to b, আমরা এটাকে a to c থেকে c to b, দ্যাট মিনস a to c, এখানে আবার c to b, দ্যাট মিনস এই দুইটা যোগ করার পরে, দুইটা ইন্টিগ্রেশন যোগ করার পরে আবার a to b হয়ে যাবে। কিন্তু রিমেম্বার, এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই যে সি অংশে আমি ভাঙলাম, সেই সি অংশটা অবশ্যই হচ্ছে a to b এর মাঝে হতে হবে সেটা। ওকে, তো আমরা যদি পার্টিকুলারলি এক্সাম্পল দিই যে 1 to 3 লোয়ার লিমিট যদি আমাদের 1 থাকে আর আপার লিমিট যদি আমাদের 3 থাকে, তাহলে আমরা এই 1 to 3 এর মাঝের যে কোনো একটা ভ্যালুর মাধ্যমে আমরা এটাকে ভাঙতে পারি। তাহলে আমরা 1 to 2 আর 2 to 3 যে ইন্টিগ্রেশনের রেজাল্ট আসবে, এই দুইটার যোগ করার পরে 1 to 3 এর রেজাল্ট সেম আসবে। ওকে, আমাদের 4 নাম্বার প্রপার্টিটা হচ্ছে যে 0 to a f(x) dx। তাহলে আমরা f(x) এই ফাংশনটাকে, তাহলে এটাকে আমরা আপার লিমিট মাইনাস মানে x এর জায়গায় আপার লিমিট মাইনাস x দ্বারা ওই ফাংশনে রিপ্লেস করতে পারি। হ্যাঁ, আমরা যদি এক্সাম্পল দিই, সে ধরেন 0 to π sin x dx। ওকে,
হ্যাঁ 0 to pi sin x dx, এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে 0 to pi sin pi minus x dx। আসলে এখানে সেম রেজাল্ট আমরা পেয়ে যাব। ওকে, আমাদের 5 নাম্বার প্রপার্টিতে যেটা আছে 0 to n f of x dx। হ্যাঁ, তো এইখানে হচ্ছে যে আমাদের আপার লিমিটে আছে হচ্ছে n a। আমরা আমাদের আমাদের যদি প্রয়োজন হয় যে এই আপার লিমিটটাকে ভাঙার বা আপার লিমিটটাকে আমাদের প্রয়োজনীয় কোনো কিছু নিয়ে আসার জন্য, তাহলে আমরা সেখান থেকে কিছু অংশ আমরা সামনে নিয়ে আসতে পারবো আর কি। হ্যাঁ, তা আমাদের আছে 0 to n এ, আমরা এই nটা সামনে নিয়ে আসবো। এখন পার্টিকুলারলি যদি আমি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে যদি আপনার সে 0 to 2 পাই যদি আমাদের লিমিট থাকে 0 to 2 পাই সাইন এক্স ডিএক্স, তাহলে এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে 2 × 0 to pi। তার মানে 2 পাইয়ের জায়গায় 2টাকে আমরা সামনে নিয়ে আসছি এবং সেখানে সেম রেজাল্ট চলে আসবে। ওকে, আমরা এখন উদাহরণে আসি। আমাদের ফার্স্টের যে উদাহরণটা আছে সেটা হচ্ছে যে থ্রির ইন্টিগ্রেশন করতে হবে উইথ লিমিট হচ্ছে 2 to 6। ওকে, এটা একটা ডেফিনিট ইন্টিগ্রাল, কারণ হচ্ছে যে শুধু থ্রির ইন্টিগ্রেশন যদি থাকতো তাহলে এটা অনির্দিষ্ট যোজক হতো, দ্যাট মিনস ইনডিফিনিট ইন্টিগ্রাল। এটা আমাদের নির্দিষ্ট যোজক। তো আমাদের এখানে এই ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাসটা আমাদের ইউজ করতে হবে। দ্যাট মিনস আমাদের ইন্টিগ্রেশনটা করার পরে আমাদের ফার্স্টে আপার লিমিট বসাতে হবে, পরে হচ্ছে আমাদের লোয়ার লিমিট বসাইতে হবে। ওকে, তো এই থ্রি যেহেতু কনস্ট্যান্ট, আমরা ইন্টিগ্রেশন প্রপার্টি অনুসারে আমরা জানি যে এই থ্রিটা হচ্ছে ইন্টিগ্রেশনের সামনে প্রপার্টি আছে যে কনস্ট্যান্ট আমাদের হচ্ছে সামনে চলে আসে। তো আমাদের এইখানে তাহলে ইন্টিগ্রেশন হয়ে গেল হচ্ছে 1-এর ইন্টিগ্রেশন। তাই 1-এর ইন্টিগ্রেশন আমরা ইনডিফিনিটলি গেলেও দেখেছি যে 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে x, আমাদের এখানে হচ্ছে x। এখন এই ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাসের হচ্ছে যে ইন্টিগ্রেশন করার পরে আমাদের আপার লিমিট লোয়ার লিমিটটা এই থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রথমে আপার লিমিট উপরের দিকে, তারপরে লোয়ার লিমিট লিখতে হয়। পরবর্তীতে এই এক্সের জায়গায় আপার লিমিট রিপ্লেস করতে হয় মাইনাস হচ্ছে যে লোয়ার লিমিট। দ্যাট মিনস আমাদের আপার লিমিট 6 আর লোয়ার লিমিট হচ্ছে 2, আর এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 12। ওকে, অ্যানাদার এক্সাম্পল 13.2। আমাদের একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে হচ্ছে যে 0 to 3x² dx এর ভ্যালু হচ্ছে 3, 0 to 3 -4x² ভ্যালু বের করতে হবে আমাদের। ওকে, তো আমাদের দেওয়া আছে হচ্ছে x² ইন্টিগ্রেশনের উইথ লিমিট 0 to 3 ভ্যালু 9, আর আমাদের বের করতে হবে -4x² ইন্টিগ্রেশন সেম লিমিট 0 to 3। তো এইখানে হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের প্রপার্টিটা ইউজ করতে পারবো। ইন্টিগ্রেশনের কোন প্রপার্টিটা? যদি কনস্ট্যান্ট, লিনিয়ারিটি প্রপার্টি আর কি। যদি কনস্ট্যান্ট আমাদের ইন্টিগ্রেশনের কোনো ফাংশনের সাথে কনস্ট্যান্ট যদি প্রোডাক্ট আকারে থাকে, তাহলে সেই কনস্ট্যান্টটা আমাদের সামনে চলে আসে। তা আমরা সেই প্রপার্টিটা ইউজ করে এখানে -4 সামনে নিয়ে আসছি। তারপরে আমাদের এটা গিভেন, এটা দেওয়া আছে x² ইন্টিগ্রেশন উইথ লিমিট 0 to 3 ভ্যালু দেওয়া আছে 9। আমরা এখানে বসানোর পরে আমরা রেজাল্টটা পেয়ে গেছি। ওকে, অ্যানাদার এক্সাম্পল সেটা হচ্ছে যে যদি 4 to 9 √x dx এর ভ্যালু 38/3 এইটা দেওয়া আছে, আমাদের 9 to 4 বের করতে হবে। তো আমরা এখানে যে 2 নাম্বার প্রপার্টিটা পড়লাম যে a to b f of x dx এর ভ্যালু আর b to a f of x এর dx এর ভ্যালু সেম বাট অপোজিট সাইন। আমাদের এইখানের প্রবলেমও কিন্তু 4 to 9 এর লিমিটের √x এর ভ্যালু দেওয়া আছে, আমাদের 9 to 4 এর ভ্যালু বের করতে হবে। দ্যাট মিনস আমরা এই প্রপার্টি অনুসারে বুঝতে পারতেছি যে এটার ভ্যালুটা হবে হচ্ছে -38/3, কারণ আমাদের শুধু লিমিটটাই ইন্টারচেঞ্জ অবস্থায়, মানে ইন্টারচেঞ্জ করা আছে, মানে লিমিটটা চেঞ্জ করা আছে, উল্টোভাবে আছে। তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশনের ডেফিনিট ইন্টিগ্রালের যে প্রপার্টি নাম্বার 2 অনুসারে 9 to 4 √x dx কে 4 to 9 লিখতে পারি। এই 4 to 9 এর ভ্যালু আমার দেওয়া আছে 38/3, আর এইখানের আমাদের প্রপার্টির মাইনাস, তার মানে -38/3। ওকে, তারপরে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে 3 to 3 x³ মানে একটা ফাংশন দেওয়া আছে 3 to 3 লিমিট, তার মানে আমাদের লিমিট সেম। আমাদের যদি কোনো একটা ইন্টিগ্রেশনের লিমিট সেম থাকে তাহলে সেই ইন্টিগ্রেশনের রেজাল্টটা 0 হয়, সেটা হচ্ছে আমাদের একটা প্রপার্টি। অথবা আপনারা যদি এক ইন্টিগ্রেশন করেন, আপনারা ইন্টিগ্রেশন করার পরে যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টে যদি 3 দিয়ে রিপ্লেস করেন যে রেজাল্ট পাবেন, তারপর লোয়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালে ওই সেম রেজাল্ট পাবেন। তার মানে আমাদের আলটিমেটলি এই প্রবলেমটা প্রপার্টি ইউজ না করলেও আমরা এটা 0ই পাবো। আমাদের 13.5 এক্সাম্পলে যেটা দেওয়া আছে, আমাদের দুইটা ইন্টিগ্রেশনের রেজাল্ট দেওয়া আছে। সেটা হচ্ছে যে 1 to 3 f of x dx ফাংশন অফ x এর ইন্টিগ্রেশনের রেজাল্ট উইথ লিমিট 1 to 3 এর ভ্যালু হচ্ছে 6, আর হচ্ছে যে
g of x এর রেজাল্ট অ্যানাদার একটা ফাংশন g of x, আর উইথ লিমিট 1 to 3 এর ভ্যালু আছে 10, আর আমাদের বের করতে হবে হচ্ছে যে 1 to 3 f(x) g(x) এর রেজাল্ট হচ্ছে dx। এইখানে আমরা যদি সেই ইন্টিগ্রেশনের লিনিয়ারিটি প্রপার্টিটা যদি না জানি, যে দুইটা বা তিনটা বা একের অধিক ফাংশন যদি যোগ আকারে ইন্টিগ্রেশন আকারে থাকে, তাহলে এটাকে আলাদা আলাদা করে লেখা যায়। এটা যদি আমরা না জানি তাহলে আমরা এই প্রবলেমটা করতে পারবো না। বাট প্রপার্টি হচ্ছে যে এক বা একের অধিক ফাংশন ইন্টিগ্রেশনকে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে সেটা লেখা যায়। আমরা সেই প্রপার্টিটি ইউজ করার পর আলাদা আলাদা ভাঙার পরে, এবং এইটা আমাদের গিভেন, আমাদের দেওয়া আছে যে এই ভ্যালুগুলো দেওয়া আছে, আমরা এটা করলেই করতে পারবো। ওকে, আর 13.6-এ ওই সেম টাইপের একটা প্রবলেম, জাস্ট আমাদের দেওয়া আছে হচ্ছে যে মাঝে আছে আমাদের মাইনাস, সেইখানে হচ্ছে ইন্টিগ্রেশনের প্রপার্টিটা ইউজ করে, যে এখানে দুইটা ফাংশন বিয়োগ আকারে আছে, আমরা সেটাকে আলাদা আলাদা করে নিতে পারবো। ওকে, 13.7-এ যেটা আছে সেটা হচ্ছে যে এরকম দুইটা ফাংশনের ভ্যালু দেওয়া আছে, আমাদের বের করতে হবে হচ্ছে একটা ফাংশনেরই ডিফারেন্ট লিমিটের ভ্যালু দেওয়া আছে। একটা লিমিট হচ্ছে 2 to 9 আর একটা লিমিট হচ্ছে 6 to 9। ওকে, আর আমাদের বের করতে হবে 6 to 9 লিমিটের ইন্টিগ্রেশনের ওই ভ্যালুটা। তাহলে আমরা এইখানে 2 to 9 আর 6 to 9, তাহলে আমাদের বের করতে হবে 2 to 6, তাহলে 2 to 9, 6 to 9। ওকে, এইখানে হচ্ছে যে 2 to 9 এর ভ্যালু দেওয়া আছে 12, আর এখানে 6 to 9 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 7। আমাদের বের করতে হবে 2 to 6। তাই আমরা ইন্টিগ্রেশনের যে প্রপার্টি নাম্বার 3-তে যেটা ছিল, যে ইন্টিগ্রেশনের প্রপার্টি 3 নাম্বার প্রপার্টিতে আছে যে a to b লিমিটকে a to c প্লাস c to b আকারে লেখা যায়। তাহলে আমাদের যেহেতু 2 to 9 এর ভ্যালু দেওয়া আছে আর 6 to 9 এর ভ্যালু দেওয়া আছে, তাহলে 2 to 6, তাহলে আমরা এই 2 to 9-কে ভাঙতে পারবো হচ্ছে 2 to 6, 2 to 9-কে আমরা ভাঙতে পারবো হচ্ছে 2 to 6 প্লাস 6 to 9। তো এখানে এই তিনটা টার্মের, তিনটা আননোন ইন্টিগ্রেশনের দুইটার রেজাল্ট দেওয়া আছে। তাহলে আমরা ইজিলি এটাকে ক্যালকুলেশন করে, যে কোনো তিনটা জিনিসের দুইটা জিনিস যদি জানা থাকে আমাদের, তাহলে আমরা অ্যানাদার মানে আননোন যে ফাংশনটা, যে ইন্টিগ্রেশনের রেজাল্টটা দেওয়া নেই, সেটা আমরা পেয়ে যাব। তো এই জিনিসটাই আমরা ক্যালকুলেশন করে আমরা সেটা পেয়ে যাব। ওকে, এখানে আমি ফার্স্টে যে জিনিসটা আলোচনা করেছিলাম, যে ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাসের, এখানে এই জিনিসটা দেওয়া আছে যে a to b f(x) dx এর যদি ইন্টিগ্রেশনের রেজাল্ট f(x) হয়, প্রথমে হচ্ছে যে আমরা এটাকে আপার লিমিট দিয়ে রিপ্লেস করেছি, তারপরে হচ্ছে লোয়ার লিমিট দিয়ে রিপ্লেস করেছি। ওকে, তো তারপরে হচ্ছে এক্সাম্পলটাতে আছে হচ্ছে 2 to 5 x² ইন্টিগ্রেশন। এখানে হচ্ছে যে x² এর ইন্টিগ্রেশন বা x to the power n এর ইন্টিগ্রেশন আমরা জানি যে পাওয়ার এক বেড়ে যায়, আর হচ্ছে আপনার ওই পাওয়ারটা দিয়েই হচ্ছে আবার ভাগ হয়, মানে যে পাওয়ার এক বাড়বে এবং ওই এক পাওয়ার বেশি সহ সেটা দিয়ে আমাদের আসলে ডিভাইডেড হয়ে যায়। ওকে, তো আমি এই ইন্টিগ্রেশনের যে কনস্ট্যান্ট যোগ করতে হয় সেই জিনিসটা ইনডিফিনিট ইন্টিগ্রালেও আলোচনা করেছিলাম, এইখানেও আমি আলোচনা করতেছি। বাট ইনডিফিনিট ইন্টিগ্রালে আর এই যে কনস্ট্যান্টটা যোগ করতে হয় সেটা থাকবে না, সেটা আমি এই প্রবলেমটা করলে আপনাদের সেটা ক্লিয়ার হয়ে যাবে। আর আমাদের ইনডিফিনিট ইন্টিগ্রালের ফার্স্ট সেকেন্ড লেকচারেই কিন্তু x² ইন্টিগ্রেশনটা কী হবে সেটা আমরা জানি, যে এর পাওয়ার এক বেড়ে গেলে হচ্ছে x³/3 হবে, আর তার সাথে হচ্ছে যে সি যোগ হয়ে যাবে। তারপরে হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস অনুসারে হচ্ছে যে প্রথমে আমার আপার লিমিট বসবে, তারপরে মাইনাস লোয়ার লিমিট বসবে। এখানে এটা করা আছে যে প্রথমে আমি তাহলে এই এক্সকে আপার লিমিট দিয়ে হচ্ছে আমরা রিপ্লেস করব, তারপরে হচ্ছে মাইনাস এক্সকে হচ্ছে লোয়ার লিমিট দ্বারা রিপ্লেস করব। ওকে, সেখানে এটা করার পরে এখানে দেখেন, আমরা যদি এই ব্র্যাকেটটা তুলে দেই, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এখানে মাইনাস সি পেয়ে যাচ্ছে, সি আর মাইনাস সি সেম। এবং এই প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রেই কিন্তু যেহেতু আমাদের ইন্টিগ্রেশনটা হচ্ছে এক্সের সাপেক্ষে আর আমাদের লিমিট দেওয়া আছে এক্সের, সো আমরা এখানে এক্সের জায়গায় হচ্ছে লিমিটটা আমরা রিপ্লেস করব, এক্সের জায়গায় লিমিটটা রিপ্লেস করব, তাহলে সিটা কিন্তু সি কনস্ট্যান্ট সি থেকে যাবে। তো এই আমরা একটা সি প্লাস আকারে পাবো, একটা সি মাইনাস আকারে পাবো, এবং যে কোনো ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা এই সেম টাইপের পাবো। তো আমি এই কারণে পরবর্তী প্রবলেমগুলোতে আর প্লাস সিটা লিখি নাই, এবং আপনারাও লিখবেন না, এটাই হচ্ছে গুড প্র্যাকটিস ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে। বাট ইনডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে মাস্ট হচ্ছে সিটা যোগ করতে হবে আমাদের। ওকে, তাহলে এটা আপনারা একটু ক্যালকুলেশন করে নেবেন, রেজাল্ট পাবেন হচ্ছে 39। আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে সাইন এক্স এর ইন্টিগ্রেশন, লিমিট দেওয়া আছে উইথ লিমিট π/3 to 2π। ওকে, তো আমরা
এই সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে যে ইনডিফারেন্টিক্যালি একটু দেখেছি যে সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, তারপরে হচ্ছে আমরা আপার লিমিট তারপর লোয়ার লিমিট বসাচ্ছি। আপার লিমিট হচ্ছে আপার লিমিট বসানোর পরে আমরা পাচ্ছি কস 2 পাই, লোয়ার লিমিট বসার লোয়ার লিমিট হচ্ছে কস পাই/3, আর কস 2 পাই এর ভ্যালু হচ্ছে 1 আর কস পাই/3 আপনারা ক্যালকুলেটরের সাহায্যেও এই যে এই ভ্যালুগুলো বের করতে পারবেন এবং এই রেজাল্টটা পেয়ে গেলাম হচ্ছে আমরা -12। ওকে, তারপরে আমাদের নেক্সট লেকচারে যেটা আছে রুট এক্সের ইন্টিগ্রেশন করতে হবে। তো রুট এক্সের ইন্টিগ্রেশন, রুট এক্স মানে হচ্ছে এক্সের পাওয়ার হাফ, তার মানে এটাও এক্স টু দি পাওয়ার এন ফর্মে আছে। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার ফর্মের সূত্র অ্যাপ্লাই করে দিলে হচ্ছে এক্সের পাওয়ার 3/2/3/2, তারপরে হচ্ছে যে আমাদের লিমিট বসানো আছে, তারপরে এই ক্যালকুলেশনটা আপনারা দেখে নেবেন। আমি নতুন কিছু নিয়ে আলোচনা করব, তাহলে আপনাদের জন্য সেটা সুবিধা হবে। আর যদি এখানে কোনো ক্যালকুলেশনের কোনো কিছু যদি আপনাদের সমস্যা থাকে, তাহলে আমার এই ভিডিওটা দেখার সময় স্ক্রিনশট নিয়ে আমাকে হচ্ছে যে আপনাদের সাথে যে আমার যে মেসেঞ্জার গ্রুপ আর গুগল ক্লাসরুমের কমেন্ট সেকশনে আপনারা জানালে আমি ওই জিনিসগুলো ক্লিয়ার করে দিব। ওকে, আমাদের নেক্সট এক্সাম্পল সেটা হচ্ছে লিমিট দেওয়া আছে 1 to 3 আর ফাংশনটা হচ্ছে x² - 4x + 1। ওকে, এই ইন্টিগ্রেশনের এই x² আর এখানে -4x, এখানে x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই হবে, আর 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, কারণ 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 এর x এর ডিফারেন্সিয়েশন 1, সো 1 এর হচ্ছে ইন্টিগ্রেশন হবে x। আমাদের সেই রেজাল্টটা এখানে চলে আসছে। তারপরে আমরা হচ্ছে যে ফার্স্টে আমরা আপার লিমিট বসাইছি, তারপরে লোয়ার লিমিট, তারপরে আপনারা এই সিম্পল ক্যালকুলেশনটা করলেই হচ্ছে -16/3 পেয়ে যাবেন। ওকে, তো আমাদের এই লেকচার চেকআউটে কিছু প্রবলেম আছে, খুবই ইজি প্রবলেম, x² + 1, তারপরে হচ্ছে যে এখানে কিছু প্রবলেম আছে এবং এখানে অ্যান্সার দেওয়া আছে। আপনারা এই প্রবলেমগুলো একটু দেখবেন, যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন, আমি চেষ্টা করব হচ্ছে যে সলভ দেওয়ার জন্য। থ্যাংক ইউ।